এটিএম আজহারের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের রায় আজ। ৭১-এর মানবতা বিরোধী মামলায় খালাসের আশা আইনজীবীর। সর্বোচ্চ আদালতের ন্যায় বিচারের অপেক্ষায় জামাত। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সারা দেশে বিক্ষোভের ডাক। সচিবালয়ে বন্ধ দর্শনার্থী প্রবেশ, নিরাপত্তা জোরদার, আশপাশে সমাবেশ মিছিলে নিষেধাজ্ঞা বহাল। ৪ দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সই হবে ৭ চুক্তি ও সমঝোতা। ১ লাখ জনশক্তি পাঠানো নিয়ে হবে আলোচনা। $১০০ কোটি ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। সামাজিক সুরক্ষা খাতে বাজেট বরাদ্দে শুভঙ্করের ফাঁকি। পেনশনের অর্থ যোগের চল থেকে বের হওয়ার আহ্বান। দুর্নীতি রোধ করে সুবিধা বাড়ানোর আশ্বাস অর্থ উপদেষ্টার। এবং রাজধানীর নিউ মার্কেটের দরদাম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্থার অভিযোগ। প্রতিবাদ জানাতে গেলে শিক্ষার্থীদের মারধর, বিচার চেয়ে থানার সামনে বিক্ষোভ। সকালের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের রায় আজ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করবেন। আজহারের আইনজীবীর আশা, খালাস পাবেন জামাত নেতা। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহার। শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখেন। পরে রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামাত নেতা। গত ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত দেয়। মানবতা বিরোধী অপরাধের এটি প্রথম মামলা যেটি রিভিউ পর্যায়ে আসার পর ফের আপিল শুনানির অনুমতি পায়। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, আজহারের আইনজীবীরা একেবারেই আশাবাদী যে আজকে এটিএম আজহারুল ইসলাম, জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল, তিনি খালাসের রায় পাবেন দেশের সর্বোচ্চ আদালত থেকে। কারণ হিসেবে তার আইনজীবীরা বরাবরই আদালতে রিভিউ শুনানি এবং আপিল শুনানির সময় তিনি জানিয়েছেন যে এই মামলায় যে ধরনের সাক্ষ্য প্রমাণ আদালতে দাখিল করা হয়েছে প্রসিকিউশনের তরফ থেকে, তার সবগুলোই হচ্ছে ভুয়া সাক্ষী, শেখানো সাক্ষী। কেউ একজন ২ কিলোমিটার দূর থেকে দেখেছেন, কেউ একজন ৩ কিলোমিটার দূর থেকে দেখেছেন। এই ধরনের সাক্ষী দিয়ে এটিএম আজহারকে অন্যায়ভাবে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। এটি কিন্তু এটিএম আজহারের আইনজীবীরা বরাবরই বলে আসছেন। আর আমরা দেখেছি যে ২০১২ সালের আগস্টে এটিএম আজহারকে মগবাজারের বাসা থেকে গ্রেফতার করা হয়। এরপরে তিনি কারাগারে রয়েছেন। ২০১৪ সালে এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রংপুর অঞ্চলের ১৯৭১ সালের মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগ, সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় এটিএম আজহারুল ইসলামকে ২০১৪ সালের ডিসেম্বরে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এর রায়ের বিরুদ্ধে এটিএম আজহারুল ইসলাম আপিল করেছিলেন এবং সেই আপিলটি ২০১৯ সালে এসে খারিজ হয়ে যায়। এই পরে রায় পুনর্বিবেচনা চেয়ে এটিএম আজহারুল ইসলামের আইনজীবীরা আবেদন করেন। সেই রিভিউ পেন্ডিং থাকা অবস্থাতেই আমরা দেখেছি যে সর্বোচ্চ আদালতে গিয়ে আবার নতুন করে আপিল শুনানি শুরু হয়। অর্থাৎ রিভিউ শুনানি পর্যায়ে গিয়ে কোনো মামলায় আপিল শুনানিতে ব্যাক করার ঘটনা বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এটি প্রথম। এবং যেটি বরাবরই এটিএম আজহারুল ইসলামের আইনজীবী রাষ্ট্রপক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে সেই বিচারে আন্তর্জাতিক যে নর্মস রয়েছে, আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটি মেনটেন করা হয়নি। অর্থাৎ ইন্টারন্যাশনাল কাস্টমারি যে ল সেটি মেনটেন করা হয়নি এবং একেবারে অন্যায়ভাবে জামাত নেতাদের ফাঁসি দণ্ড দেওয়া হয়েছে। এই অভিযোগগুলোই কিন্তু জামাতের আইনজীবীরা বারবারই আদালতের সামনে তুলে ধরেছেন। যাই হোক, আজকে এটিএম আজহারুল ইসলামের রায় দিবেন। জামায়াত নেতা, কর্মী, সমর্থক এবং আইনজীবীরা প্রত্যাশা করছেন তিনি আজকে খালাসের রায় পাবেন দেশের সর্বোচ্চ আদালত থেকে। তো এই ছিল সুপ্রিম কোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুপ্রিম কোর্ট ভবনে। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ সচিবালয় সহ সারা দেশের সরকারি প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সোমবার ফোরামের পক্ষ থেকে এর ডাক দেওয়া হয়। এদিকে সচিবালয়ে আজ সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর আশপাশের এলাকায় সমাবেশ ও মিছিলে নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি।
সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সোমবার তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল ছিল প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। এদিন কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়, অধ্যাদেশ বাতিল না করলে আজ মঙ্গলবার সারা দেশে সরকারি প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি এবং বুধবার কর্মবিরতি পালন করা হবে। কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত এই কালো আইন প্রত্যাহার না করা হবে। সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনুরোধ থাকলো যার যার অবস্থান থেকে কর্মসূচি পালন করবেন যতক্ষণ পর্যন্ত সচিবালয় থেকে আমরা কোনো নির্দেশনা না দিব। এদিকে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, মঙ্গলবার সচিবালয়ে বন্ধ থাকবে সব ধরনের দর্শনার্থী প্রবেশ। আর সচিবালয় এলাকায় সমাবেশ ও মিছিলের ক্ষেত্রে নিষেধাজ্ঞার ঘোষণা দেয় ঢাকা মহানগর পুলিশ। অধ্যাদেশ বাতিলের দাবিতে সোমবার বেলা 11টার দিকে নিজ নিজ দপ্তর ছেড়ে বাণিজ্য ভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। অধ্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে তারা স্লোগান দেন। এরপর মিছিল নিয়ে জনপ্রশাসন, স্বাস্থ্য, বাণিজ্য, গৃহায়ন ও গণপূর্ত এবং আইন মন্ত্রণালয় সহ সচিবালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। বিক্ষোভকারীরা বলেন, আলোচনার আশ্বাস দিয়েও কর্মচারীদের মতামত ছাড়াই অধ্যাদেশ জারি করা হয়েছে। এতে শৃঙ্খলা ভঙ্গ সহ নানা কারণে শাস্তির বিধান থাকলেও আইনগত পদক্ষেপ নেয়ার সুযোগ রাখা হয়নি। সংশোধিত অধ্যাদেশ জারির প্রক্রিয়ায় যুক্ত সব সচিব ও সংশ্লিষ্টদের অপসারণও দাবি করেন বিক্ষোভকারীরা। এই আইনের সবচেয়ে ক্ষতিকারক দিক হচ্ছে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই। ভালো লাগলো না, চাকরি শেষ। আমরা আদালতেও যেতে পারবো না। তারা যেন এই আইনটা রিভিউ করে। যে কয়জন সচিব এই আইন প্রণয়নের সাথে জড়িত আমরা তাদের পদত্যাগ চাই। গত বৃহস্পতিবার বৈঠকে সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ, যা গত রোববার সন্ধ্যায় গেজেট আকারে প্রকাশ করা হয়। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সচিবালয় থেকে সংস্কার কাজে বাধা এলে কঠোর হাতে দমন করা হবে, প্রয়োজনে জনগণ বিকল্প খুঁজে নেবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার চট্টগ্রামে পথসভা এবং লিফলেট বিতরণের সময় তিনি একথা বলেন। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে সচিবালয়, এবং দুর্নীতির আতুরঘর হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে এনবিআর। এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। আপনারা এটা ভাববেন না যে আপনাদের বিকল্প নাই, জনগণ বিকল্প খুঁজে নেবে। 4 দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিক্কে সম্মেলনে অংশ নেবেন তিনি। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে ঢাকা টোকিও। এছাড়া জাপানের কাছে স্বল্প সুদে $100 কোটি ঋণ চাইবে বাংলাদেশ। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের প্রতি বন্ধুত্বের হাত বাড়ানো দেশগুলোর মধ্যে জাপান অন্যতম। মঙ্গলবার দিবাগত রাতে 4 দিনের সফরে দেশটিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, জাপানের কাছে সহজ শর্ত ও স্বল্প সুদে $1 বিলিয়ন ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। বাজেটারি সাপোর্ট হিসেবে জাপানের কাছ থেকে $1 বিলিয়ন চাচ্ছি। জাইকা জেট্রো সহ অন্যান্য যে ফরম্যাট আছে সেই ফরম্যাটের মাধ্যমেই আমরা এই বাজেটারি সাপোর্টটা জাপানের কাছ থেকে চেয়েছি। 29 ও 30 মে নিক্কেই সম্মেলনের জন্য জাপান গেলেও দ্বিপাক্ষিক সফর হিসেবেও আলাদা গুরুত্ব পাচ্ছে প্রধান উপদেষ্টার এই সফর। সর্বমোট 7টি MOU সাইনিং হবে। এটা গভর্নমেন্ট টু বিজনেস হবে। এই দুটোই আমাদের ম্যান পাওয়ার জাপানে পাঠানোর উদ্দেশ্যে করা। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কথা বলেছেন ভারত সীমান্তের পুশিন ইস্যুতেও। আমরা কাজ করছি না এটা কিন্তু বলি নাই। ভেরিফিকেশনের প্রসেসটা আসলেও লেন্দি। শুধু নাম দিয়ে একজন মানুষকে বাংলাদেশে যদি কোনোভাবে ভেরিফিকেশন করা যায়, সেটা আপনারাই বুঝতে পারবেন এটা একটা ইম্পসিবল জিনিস। জাপানের শ্রমবাজারে দক্ষ জনশক্তি রপ্তানিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। সামাজিক সুরক্ষা খাতে বাজেট বরাদ্দ যেন শুভঙ্করের ফাঁকে। পেনশনের অর্থ যোগ করে দেখানো হয় বিশাল বরাদ্দ। আসছে বাজেটে এই অর্থ বাদ দিয়ে শুধু সুরক্ষায় বরাদ্দ দেখানোর আহ্বান বিশেষজ্ঞদের।
পাশাপাশি প্রকৃত সুবিধাভোগীর তালিকা ও কর্মসূচিকে ঢেলে সাজানোর পরামর্শ তাদের। আর অপচয় দুর্নীতি রোধ করে এ খাতের সুবিধা বাড়ানোর আশ্বাস অর্থ উপদেষ্টার। জিন্নাতারা জশোয়ার রিপোর্ট। রাষ্ট্রের শ্রেণীবিন্যাসে তারা পিছিয়ে পড়া মানুষ, যাদের ভালো রাখার এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেয় সরকার। এর নাম সামাজিক সুরক্ষা খাত, বরাদ্দ লাখ কোটি টাকা। কিন্তু সেই সুরক্ষা কর্মসূচিতে কতটা সুরক্ষিত পিছিয়ে পড়াদের জীবন? গেল 5 বছরে গড়ে 8,000 কোটি টাকা করে বরাদ্দ বাড়ার পাশাপাশি বেড়েছে সুবিধাভোগীর সংখ্যাও। কিন্তু মাস চালানোর জন্য এখনও বিধবা, বয়স্ক কিংবা প্রতিবন্ধীদের 600 থেকে 850 টাকা বলে দেয় এ বরাদ্দে জীবন বদলায় না। অনেক কষ্টে খাইলো, সারাদিনই কিছু খাইনি, তবে কার কাজ কই না যে আমার বাদ দেওয়া খাই। মাসে পার মান্থে 6 থেকে 8,000 টাকা যদি একটা বয়স্ক লোকের ভাতা দেয় তাহলে ভালোই হয়। আপু আপনাদের জন্য এটা আসবে, আপনাদের জন্য সেটা আসবে, একটা ব্যবস্থা করব, তো আমরা পাইনি না পর্যন্তই। তবুও যারা ভাতা পান ধরে নেন কিছু তো মেলে, বড় মুখ করে বলা যায় ঘরে পৌঁছেছে রাষ্ট্রের সহায়তা। কিন্তু যাদের যুদ্ধ চলে সুবিধাভোগীর তালিকায় নাম লেখাতে, ভোগান্তির ভয়ে সেই সুরক্ষাটুকুও চান না তারা। অল্প কিছু হলে পাইতাম তাহলে কষ্টটা কমতো, মানুষের কথা কম শোনা লাগতো। আমরা তো পাইনি, বহুত চামচারাই খায় ফেলা। আমরা দুইজনে খুব বয়স হয়েছে, আমরা কারোর সাথে কোনো সহযোগিতা আমরা পাইতেছি না। বরাদ্দে শুভঙ্করের ফাঁকি হলো 27 ভাগই ব্যয় হয় সরকারি চাকরিজীবীদের পেনশন ভাতায়। তাই শুধু বরাদ্দ বাড়ানোই নয়, সুষম বন্টন সহ এ খাতের কর্মসূচিগুলোকে ঢেলে সাজানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ভাতার যে পরিমাণ, সে পরিমাণটাকে বাড়ানো, প্লাস হচ্ছে সঠিক লোকের হাতে যাতে ভাতাটা যায়। এমন বাস্তবতায় আসছে বাজেটে অপচয় দুর্নীতি রোধ করে সামাজিক সুরক্ষা খাতের সুবিধা বাড়ানোর কথা জানান অর্থ উপদেষ্টা। সামাজিক নিরাপত্তা ভাতাটা কিছু বাড়াবো, খুব বেশি বাড়াতে পারবো না। একটা ইন্ডিকেশন যে তারা ওই যে বয়স্ক ভাতা আছে, তারপর অন্ধদের জন্য ভাতা আছে, যেটা সামাজিক নিরাপত্তা। গেল কয়েক বছর বরাদ্দ বাড়লেও বদলায়নি বন্টনের ন্যায্যতা, সেখানেই জোর দেওয়ার পরামর্শ আসছে বারবার। অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র কমিটি বলছে সামাজিক সুরক্ষা খাতের আওতায় থাকা সুবিধাভোগীরা 2022 সাল পর্যন্ত 73% ছিল ভুয়া সুবিধাভোগী। অব্যবস্থাপনার ফিরিস্তি তুলে ধরা অন্তর্বর্তীকালীন সরকারের এবারের বাজেটে এসব অবহেলিত বঞ্চিত মানুষদের জন্য কি সুখবর থাকছে তাই দেখার অপেক্ষায় পিছিয়ে পড়া মানুষরা। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর চাঁদনীচক মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্থার ঘটনায় 5 জনের নাম উল্লেখ সহ 50 থেকে 60 জনকে অজ্ঞাত করে আসামি করে হত্যা চেষ্টা মামলা হয়েছে। এ ঘটনায় 3 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে নিউ মার্কেট থানা পুলিশ। সোমবার রাতে ছাত্রীকে হেনস্থার খবর শুনে মার্কেটে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে ব্যবসায়ীরা হামলা করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। সোমবার রাতে রাজধানীর চাঁদনীচক মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্থার খবরে ঘটনাস্থলে যান আরও কয়েক শিক্ষার্থী। তাদের অভিযোগ, দরদাম নিয়ে হেনস্থা করা হয় ওই ছাত্রীকে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধর শুরু করে মার্কেটের ব্যবসায়ীরা। এতে আহত হন 10 থেকে 12 জন শিক্ষার্থী। মারধরের বিষয়টি পুলিশকে জানালেও ব্যবস্থা নেয়নি এমন অভিযোগ তুলে রাতে নিউ মার্কেট থানার সামনে অবস্থান নেন বেশ কয়েকজন শিক্ষার্থী। হামলায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। ক্যাম্পাসের কোনো এক মেয়েকে ওই দিকের ওরা টিস করছে, তো ওরা গেছে 4-5 জন কথা বলতে চায়, জিনিসটা উচিত হয় নাই, অনুচিত হয়েছে। এই জিনিসটা কথা বলতে যখন ওরা গেছে আর 4-5 জন কম মানুষ দেখে ওরা গায়ে হাত তুলছে। দামাদামিতে মানে ওনাদের সাথে না মিলায় ওনারা চোর বলে অপবাদ দিছে। পরে হচ্ছে আমার বন্ধুরা যে জিজ্ঞেস করতে গেছে, পরে হচ্ছে ওদেরকে মব দেওয়া হয়েছে। 50-60 জন মিলে ওদের 2 জনকে মারা হয়েছে। রাত 12টার দিকে থানায় যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ শিক্ষক প্রতিনিধি দল। এরপর দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন তারা। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয় এ ঘটনায় হত্যা চেষ্টা মামলা হয়েছে। মামলা অলরেডি গ্রহণ করেছে, যেখানে চাঁদনীচক মার্কেটের 5 জন সহ অজ্ঞাতনামা 50-60 জনের বিরুদ্ধে মামলা তারা করেন। তো তারা যে একজনকে আমাদের হাতে তুলে দিয়েছিলেন, এর পাশাপাশি আমাদের নিউ মার্কেট থানা পুলিশ আমাদের যে টিম আছে সেই টিম খুবই পরিশ্রম করে 2 জন এজাহার নামীয় 2 জনকে, অর্থাৎ মোট এখন পর্যন্ত 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি। হামলার ঘটনায় 3 জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে নিউ মার্কেট থানা পুলিশ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।
অভ্যন্তরীণ উৎসের পাশাপাশি আন্তঃসীমান্ত নদ নদী হয়ে অন্যান্য দেশ থেকেও বঙ্গোপসাগরে জমা হচ্ছে বিপুল প্লাস্টিক বর্জ্য। হুমকিতে পড়েছে দেশের মৎস্য সম্পদ। খাদ্যচক্রের মাধ্যমে মানবদেহে ছড়িয়ে পড়ছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। এ অবস্থায় দূষণ প্রতিরোধে প্রতিবেশী দেশগুলোর সমন্বয়ে উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আর পরিবেশ উপদেষ্টা জানালেন, বাংলাদেশের ক্ষতির বিষয়টি আন্তর্জাতিক আইনের স্বীকৃতির জন্য তৎপর সরকার। প্রসূন আশিসের রিপোর্ট। দেশের নদ নদী হয়ে প্রতিদিন বঙ্গোপসাগরে পড়ছে প্রায় ৮৩,০০০ টন প্লাস্টিক বর্জ্য। স্তূপ জমছে মাইক্রোপ্লাস্টিকের। গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় দিনে মিলছে প্লাস্টিকের এমন ৩০০ কোটি ক্ষুদ্রকণা। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ও ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির গবেষণায় উঠে এসেছে এই তথ্য। চীন, ভারত ও নেপাল থেকেও আন্তঃসীমান্ত নদ নদী হয়ে বঙ্গোপসাগরে প্রতিনিয়ত পড়ছে প্লাস্টিক বর্জ্য। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডোর গবেষণা বলছে, বছরে ২৬ লাখ টনের বেশি একবার ব্যবহৃত প্লাস্টিক জমা হচ্ছে সাগরে। এর মধ্যে ভারত থেকেই আসছে ৪,৭০,৪৩৯ টন। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, সমুদ্র দূষণের কারণে খাদ্যচক্রের মাধ্যমে মানবদেহে ছড়িয়ে পড়ছে মারাত্মক ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। খাদ্যচক্রের বিভিন্ন স্তর আছে, প্রতিটা স্তরের অর্গানিজমে আমি মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছি। আমরা দেখেছি গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় প্রতিদিন 1 to 3 বিলিয়ন পিসেস অফ মাইক্রোপ্লাস্টিক ডিসচার্জ হচ্ছে। আন্ধারমানিক নদীতে আমি দেখেছি 11টা মাছের মধ্যে আমরা মাইক্রোপ্লাস্টিক পেয়েছি। আমরা বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের মধ্যেও মাইক্রোপ্লাস্টিক পেয়েছি। ভারত এবং মায়ানমার এই দুটো থেকে ওয়েস্ট বাংলাদেশে ঢুকছে এবং এটা আমাদের বঙ্গোপসাগরে যাচ্ছে। নদীর স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করছে, মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা যখন সাগরে যাচ্ছে তখন কিন্তু সাগর দূষণ হচ্ছে, সেখান থেকে মাইক্রোপ্লাস্টিক আমাদের লবণের মাধ্যমে চলে আসছে। সমুদ্র থেকে বর্জ্য অপসারণে আন্তর্জাতিক সহায়তার জন্য এখন এই দাবি তুলে ধরার পরামর্শ বিশেষজ্ঞদের। বলছেন, প্রতিবেশী দেশগুলোর সমন্বয়ে উদ্যোগ নেওয়া দরকার। 40% প্লাস্টিক ওয়েস্ট এবং অন্যান্য ওয়েস্ট যে আসছে, এটা কিন্তু এককভাবে বাংলাদেশ কন্ট্রোল করতে পারবে না, ম্যানেজ করতে পারবে না। আমরা সাফারার কান্ট্রি, তো সেখানে যদি আমাদের দাবিগুলো ইন্টারন্যাশনাল ফোরামে জোরালোভাবে আমরা তুলে ধরি, তাহলে আমরা সমর্থন পাবো এবং সেটা সহযোগিতা আমাদের জন্য আসবে। ট্রান্স বাউন্ডারি রিভারগুলোর জন্য আমাদের কিন্তু সবগুলো দেশ একসাথে কাজ করা ছাড়া কোনো বিকল্প নাই। পরিবেশ উপদেষ্টা জানান, বাংলাদেশের ক্ষতির বিষয়টি আন্তর্জাতিক আইনে স্বীকৃতির জন্য তৎপর সরকার। সমস্ত শেয়ার্ড রিভার দিয়ে প্লাস্টিকগুলো আমাদের দেশ হয়েই যাচ্ছে, ফলে আমাদের নিজস্ব ঝামেলা তো আছে, নিজস্ব সমস্যা তো আছে, তার উপর যোগ হচ্ছে আপার রাইপেরিয়ানের যত বর্জ্য সব, সেগুলো নিয়ে কিন্তু আমরা আন্তর্জাতিক যে আইন হয়েছে সেখানে এই পয়েন্টটা রেজ করেছি এবং বিভিন্ন গ্রুপের সাথে আমরা কথা বলে যাচ্ছি যাতে করে এই জিনিসটাকে তারা রেকগনিশন দেয়। দূষণ থেকে সমুদ্রকে বাঁচাতে না পারলে 2 যুগ পর বহুমাত্রিক সংকট তৈরির শঙ্কা উপদেষ্টার। বলা হচ্ছে 2050 সালে সমুদ্রে যত না বেশি মাছ থাকবে তার চেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক থাকবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে বেড়েছে নদ নদীর পানি। 3 উপজেলায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে ব্রহ্মপুত্র ও তিস্তায় বিলীন শতাধিক বসতবাড়ি, ঝুঁকিতে আরও সহস্রাধিক। ভাঙন অব্যাহত থাকলেও প্রতিরোধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। পানি উন্নয়ন বোর্ড বলছে, বরাদ্দ পেলে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে। জামিল মিয়ার ছবি ও বাদশাহ সৈকতের তথ্যে রিপোর্ট। বৃষ্টি ও উজানের ঢল বাড়ার সঙ্গে সঙ্গে কুড়িগ্রামের উলিপুর উপজেলার রসুলপুর, মোল্লারহাট, রৌমারীর সোনাপুর সহ বেশ কয়েকটি এলাকায় ব্রহ্মপুত্রের তীব্র ভাঙন দেখা দিয়েছে। একই সঙ্গে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দে ভাঙছে তিস্তা। গত 2 সপ্তাহের ভাঙনে এসব এলাকায় বসতভিটা হারিয়েছেন শতাধিক পরিবার। ঝুঁকিতে রয়েছে আরও সহস্রাধিক পরিবার সহ ফসলি জমি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবিতে সম্প্রতি মানববন্ধনও করেছেন ভুক্তভোগীরা। কোথায় যাবো তার ঠিকানা নাই, কোনো সময় খাই, কোনো সময় না খায় বসে থাকিস। বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে খাওয়া যাওয়ার জন্য। রাস্তা ভাঙতে ভাঙতে বাড়ি ভেঙে গেছে, রাতের বাড়িতে ঘুমাতে পারি না, নদীর পাড়ে বসে থাকি। ভাঙে যায়, আমরা ছেলে সন্তান নিয়ে কোথায় থাকবো? আমরা সর্বহারা বাড়ির স্থানের মধ্যে এখন পড়ে আছি, কারো ঘর নাই, কারো বাড়ি নাই। যদি এখন পানি বাড়ে তাহলে এগুলো আর কিছুই আমাদের থাকবে না। জিও ব্যাগ না দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করে দিলে আমরা ইউনিয়নবাসী কিছুটা বাঁচবো। বিভিন্ন মহলে চেষ্টা করেছি, বারবার গিয়েছি, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসক, ইউনো, ওই সিজনালি কিছু জিও ব্যাগ দেয়, কোনো কাজ হয় নাই। আর যদি সরকার দ্রুত কাজ না করে
আরও 2000 পরিবার এই 2 মাসের মধ্যে চলে যাবে। বরাদ্দ পেলে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাজেট চাহিদা প্রেরণ করেছি ভাঙনের তথ্য ছবি সহ। এর মধ্যে কিছু কিছু জায়গায় আমরা জরুরি কাজের অনুমোদন পেয়েছি, যেগুলো খুব শীঘ্রই শুরু হবে। ধাপে ধাপে আমরা জরুরি কার্যক্রমের মাধ্যমে সেই ভাঙনগুলো রোধ করব। জিও ব্যাগগুলো পেয়ে গেলে আমরা বিভিন্ন জায়গায় যেখানে ভাঙন দেখা দিবে 200, 500, 1000 যেখানে যেমন লাগে আমরা সেখানে ইউজ করতে পারবো এই ব্যাগগুলো। কুড়িগ্রামে নদ নদীর সংখ্যা 16টি, নদী তীরবর্তী ইউনিয়ন রয়েছে 41টি, যার অধিকাংশ রয়েছে ভাঙন ঝুঁকিতে। সময় সংবাদ, কুড়িগ্রাম। এদিকে গত কয়েকদিন ধরে পানি বাড়ছে যমুনা নদীতেও। এতে সিরাজগঞ্জে নদী তীরবর্তী কয়েকটি এলাকায় দেখা দিয়েছে ভাঙন। এ নিয়ে বিস্তারিত জানাতে জেলার ভাটপিয়ারি এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। রিঙ্কু, গত কয়েকদিন ধরে যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে এবং পানি বাড়ার সাথে সাথে সিরাজগঞ্জের সদরের ভাটপিয়ারি সহ শাহজাদপুর এবং কাজীপুরের বেশ কয়েকটি স্থানে কিন্তু আসলে নদী ভাঙন দেখা দিয়েছে। আমরা সকাল থেকে আছি সিরাজগঞ্জের ভাটপিয়ারি এলাকায় এবং এই এলাকাবাসী, নদী তীরবর্তী এলাকাবাসী যেটি অভিযোগ করে বলছেন যে গত 1 মাস ধরে কিন্তু অব্যাহত ভাঙনে এই এলাকার বেশ কিছু ফসলি জমি, রাস্তাঘাট, গাছপালা কিন্তু আসলে নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং তারা এই যে ভাঙন আতঙ্কে কিন্তু আসলে নির্ঘুম রাত কাটছে এবং সেটি আমরা লক্ষ্য করছিলাম যে প্রায় বেশ কিছু এলাকায় কিন্তু এই ভাঙন অব্যাহত রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এবং সেই তারা পদক্ষেপগুলো নিচ্ছে। আমরা সকাল থেকে দেখছি যে পানি উন্নয়ন বোর্ড বালিভর্তি যে জিও ব্যাগ সেটি কিন্তু আসলে ভাঙন কবলিত এলাকায় ফেলছে এবং এতে জরুরি ভিত্তিতে যে ভাঙনের হাত থেকে রক্ষা সেটি কিন্তু আসলে চেষ্টা করছে। আর কিন্তু আমরা যেটি দেখছি যে পানি বাড়ার সাথে সাথে কিন্তু আসলে নদীর যে তীব্র স্রোত, সেই তীব্র স্রোতে কিন্তু আসলে একটু একটু করে আসলে নদী ভাঙন যে তীব্রতা সেটি কিন্তু আসলে বাড়ছে এবং এলাকাবাসী যেটি বলছে যে বড় বড় প্রতি রাতে কিন্তু আসলে এই বড় বড় নদীর যে তীরবর্তী যে ভাঙনের আতঙ্ক সেটি কিন্তু আসলে তারা বাড়ছে এবং সেই আতঙ্কে যে আশপাশে যে বাড়িঘর রয়েছে তারা কিন্তু সেই আতঙ্কে রয়েছে এবং তারা যেটি বলছে যে ভাঙন এই যে অব্যাহত ভাঙনে কিন্তু বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধটি রয়েছে নদীর পাশে, সেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে কিন্তু আসলে নদী চলে এসেছে এবং এই ভাঙন যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আসলে নদী তীরবর্তী যে সকল গ্রামবাসী রয়েছে তাদের বাড়িঘরও কিন্তু আসলে নদীগর্ভে বিলীনের আশঙ্কা তারা করছে। তবে পানি উন্নয়ন বোর্ড যদি বারবারই বলছিলেন যে তারা জরুরি ভিত্তিতে বালিভর্তি জিও ব্যাগ ফেলছে এবং ভাঙন রক্ষার্থে তারা যে পদক্ষেপটি নিচ্ছে সেটিতে তারা বলছে যে ভাঙন রক্ষা পাবে। তো কিন্তু এলাকাবাসী বা নদী তীরবর্তী মানুষের কিন্তু আসলে ভাঙন আতঙ্ক যেটি সেটি কিন্তু আসলে কাটছে, সেই আতঙ্কে তারা আসলে নির্ঘুম রাত কাটছে। তো এই ছিল নদী ভাঙন কবলিত মানুষের আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জে। সকালের সময়ে আরো থাকছে লিভারপুলের ইপিএল শিরোপা প্যারেডে গাড়ি চাপা হাজারো মানুষের উদযাপনের মুহূর্তেই নেমে আসে আতঙ্ক, আহত অন্তত 27, শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিক আটক। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। রাস্তা সংস্কারের 2 সপ্তাহ পরে উঠে গেছে পিচ। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একটি সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। বিভিন্ন স্থানে কার্পেট উঠে যাওয়ায় একে তো চলাচলে বেড়েছে দুর্ভোগ, তার উপর দেখা দিয়েছে দুর্ঘটনার শঙ্কা। দ্রুত নিয়ম মাফিক কাজ করতে ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বিপ্লব ইসলামের তথ্য ও ছবিতে রিপোর্ট। আলগা পাথরকণা উঠে যাচ্ছে রাস্তার পিচ, ব্যাহত যানবাহন চলাচল, যাতায়াতে দুর্ভোগে পথচারীরা। স্যান্ডেল ছাড়া হাঁটান যায় না, সাইকেল নিয়ে গেলে লিক হয়, রিক্সা চালাইলে লিক হয়। মাত্র 2 সপ্তাহ আগে সংস্কার করা গাইবান্ধার ফুলছড়ি উপজেলার শহীদ মিনার থেকে সৈয়দপুর ঘাট পর্যন্ত সড়কের চিত্র। স্থানীয়দের অভিযোগ, দায়সারাভাবে রাস্তা সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছেন ঠিকাদার। পাথর উঠে যাওয়া উঠছে না, মানুষ আগে তো খালি পায়ে হাঁটতে পারছে, এখন কেউ হাঁটতে পারে না, পায়ের মধ্যে সমস্যা হয়। আরো পিস তো মনে করো হয় না, এলে হলো কি কিটটা যেমন কাছে মানুষের শুধু যেমন পয়সা খাইছে, এগুলো পিসগুলো উঠে যাচ্ছে, খালি পায়ে হাঁটা যাচ্ছে না, তারপরে হচ্ছে পায়ের মধ্যে লাগতেছে। মেইন রোডে যেভাবে দেওয়া আছে আগের মতন সুন্দরভাবে যেন এই রাস্তাটা আবার নতুন করে তৈরি করা হয়, এটা আমাদের রিকোয়েস্ট থাকবে আর কি। কাজের কোনো উন্নতি নাই, একদম নিম্ন স্তরের কাজ বলা যায়। এই মাত্র কয়েকদিনে রাস্তার অবস্থা খারাপ। এমনি হাঁটি গেলে মনে করো এরকম করলেই মনে করো খোয়া উঠে যাচ্ছে, এটা কোনো কাজ হলো। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে ঠিকাদার জানায়, বৃষ্টির কারণে সড়কটিতে এমন বেহাল দশার সৃষ্টি হয়েছে। আমাদের কাজে কোনো অসুবিধা নেই, অসুবিধার মধ্যে একটুই হয়েছে এই রাস্তাটা
শুধু অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে 8 দিন যাবত যে বৃষ্টিটা হচ্ছে এখানে মুষলধারে, এই বৃষ্টিটার কারণেই এই অবস্থাটা হয়েছে। তাছাড়া অন্য কারণে যেদিন থেকে আমরা কাজ শেষ করছি সেদিন রাত থেকে বৃষ্টি। সড়ক নির্মাণে ত্রুটি পাওয়ার কথা জানিয়ে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, দ্রুত নিয়মমাফিক কাজ করতে ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে। এটা নিয়ে ঠিকাদারকে অলরেডি চিঠি ইস্যু করেছি যে কাজগুলোর সব অংশগুলো মেরামত করে দেওয়ার জন্য, এবং তাদেরকে আমরা এখনো ফাইনাল বিল দেইনি, এবং মানে কোনো বিলই দেইনি আলটিমেটলি। যদি তারা এই কাজগুলো করে আমাকে প্রতিবেদন দাখিল করবে, তারপরে তাদেরকে বিল দেওয়া হবে। 1200 মিটার সড়কটি সংস্কারে বরাদ্দ দেওয়া হয় 15,99,422 টাকা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম মহাসড়কে যেন কোনোভাবেই থামছে না মৃত্যুর মিছিল। চলতি বছর মহাসড়কটিতে নিহত হয়েছেন 12 জন, আহত হয়েছেন অর্ধশতাধিক। স্থানীয়দের দাবি, অপ্রশস্ত সড়ক, বেপরোয়া যান চলাচল ও অনিয়ন্ত্রিত ইজি বাইকের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সড়ক ও জনপথ বিভাগ বলছে, দুর্ঘটনা কমাতে মহাসড়কটি 4 লেনে উন্নীত করার পরিকল্পনা চলছে। তারিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। অপ্রশস্ত সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, সড়কে ঝরছে প্রাণ। রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম মহাসড়কে যুক্ত হয়েছে বুড়িমারি ও সোনাহাট স্থলবন্দর, যে কারণে প্রতিদিন কয়েক হাজার পণ্যবাহী ট্রাক চলাচল করার পাশাপাশি 3 জেলার শতাধিক দূরপাল্লার বাস চলাচল করে এ সড়কের উপর দিয়ে। এছাড়াও অনুমোদনহীন 3 চাকার যান চলাচলের কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রতিনিয়ত এখানে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। নির্দিষ্ট একটা জায়গা অন্তর অন্তর রোলার স্ট্রিপ ব্যবহার করা দরকার। রাস্তাটা একটু বড় হলে আমরা হাঁটাচলা ভালো করে করতে পারি। এই রংপুর টু কুড়িগ্রাম সড়ককে একটি আদর্শ সড়ক হিসেবে, একটি 4 লেনের সড়ক হিসেবে উন্নীত করে আমাদের এই রংপুর কুড়িগ্রাম মানুষকে উপহার দেবে। স্থানীয়দের অভিযোগ, সড়ক প্রশস্তকরণ সহ অবৈধ যান চলাচল বন্ধে আন্দোলন করলেও মেলেনি কোনো সমাধান। এই সড়কে যদি দুর্ঘটনা হ্রাস করার একটাই উপায়, এই সড়ককে 4 লেনে উন্নীত করা, এবং 3 হুইলারকে যদি আমরা বন্ধ নাও করতে পারি, সেক্ষেত্রে 3 হুইলারের জন্য আলাদা লেন করা প্রয়োজন। সড়ক বিভাগ জানিয়েছে, রংপুরের মডার্ন মোড় থেকে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর পর্যন্ত মহাসড়কটি 4 লেন সহ সার্ভিস লেন নির্মাণের পরিকল্পনা চলছে। কুড়িগ্রাম থেকে একদম সোনাহাট স্থলবন্দর পর্যন্ত এটা 4 লেন উইথ এসএমবিডি লেন, সার্ভিস লেন হবে। আগামী বছর যদি আমরা কস্টিং সহ সব কিছু কমপ্লিট করতে পারি, তখন একটিকে অনুমোদন করা, তো ইডি মহোদয়ের ভাষ্যমতে 27 তারিখে শুরু করা সম্ভব হবে। বেসরকারি সংগঠন নিরাপদ সড়ক আন্দোলনের তথ্য মতে গত বছর এ সড়কে শতাধিক দুর্ঘটনায় নিহত হয়েছেন 42 জন, আর চলতি বছর এ সংখ্যা এখন পর্যন্ত 12 জন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। নির্মাণের 6 বছরেও পুরোপুরি কার্যক্রম শুরু হয়নি রংপুর শিশু হাসপাতালে। জনবল হিসেবে পদায়ন মাত্র 1 জন চিকিৎসকের, অথচ রংপুর মেডিকেলের 60 শয্যার শিশু ওয়ার্ডে গাদাগাদি করে স্বাস্থ্যসেবা নেয় রোগীরা। শিগগিরই হাসপাতালটির পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম চালুর দাবি এলাকাবাসীর। শাকিল মাহমুদের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। 2017 সালের নভেম্বরে শুরু হয় রংপুর শিশু হাসপাতালের নির্মাণ কাজ। 2 বছর পর 2019 সালে নির্মাণ শেষ হলেও এখনো পুরোপুরি কার্যক্রম শুরু হয়নি প্রতিষ্ঠানটিতে। 100 শয্যার এই বিশেষায়িত হাসপাতালে কর্মরত মাত্র 1 জন চিকিৎসক, তাকেও পাওয়া যায়নি নিয়মিত। পদায়ন নেই অন্যান্য জনবলের, বন্ধ ইনডোর সেবা, অথচ রংপুর মেডিকেলের 60 শয্যার শিশু ওয়ার্ডে গাদাগাদি করে স্বাস্থ্যসেবা নেন রোগীরা। শিগগিরই হাসপাতালটির পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম চালুর দাবি এলাকাবাসীর। এখানে সবকিছু ঠিক আছে, কিন্তু চালু হয়নি, চালু করাটা দরকার। সরকারের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তৈরি করছে, এখানে কোনো ডাক্তার নাই, কোনো নার্স নাই। বিল্ডিং আছে, আমাদের হলো অবকাঠামো আছে, চিকিৎসা সেরকম পাওয়া যাচ্ছে না। এটা যদি শুধু হতাশার মাধ্যমেই এই জিনিসগুলো নষ্ট হয়, আসলে দায়ভার কিন্তু এই প্রশাসনকে নিতে হবে। সম্প্রতি হাসপাতালটি পরিদর্শন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জানান, হাসপাতালটি চালু করার প্রক্রিয়া চলছে। ওনাদের চাহিদাটুকু কি, ওনারা কতটুকু অগ্রগতি সাধন করছে, ওনারা কি পাঠিয়েছে, কি চাহিদা, এটাই জানলাম। আমাদের সংশ্লিষ্ট পলিসি মেকার যারা আছে, সম্মানিত উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছে, ওনাদের সাথে এই বিষয়ে ওনাদের দৃষ্টিগোচরে আনবো এবং বলবো যতটুকু সম্ভব সর্বোচ্চ সাপোর্ট দিয়ে এই জিনিসটা পুনরায় অপারেশনাল করে নেওয়া। রংপুর শিশু হাসপাতাল নির্মাণে ব্যয় হয়েছে 31.5 কোটি টাকা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। ঈদুল আজহা উপলক্ষে শেষ মুহূর্তে গবাদি পশুর বাড়তি যত্ন নিচ্ছেন খামারিরা।
তবে ন্যায্য মূল্য নিশ্চিতে সীমান্ত দিয়ে পশু চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এদিকে ঈদের আগে সাপ্তাহিক পশুর হাট জমতে শুরু করেছে রংপুরে। হাটের নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত দেখুন রিপোর্টে। সিলিং ফ্যানের নিচে ঠান্ডা আবহাওয়ায় লালন পালন করা হচ্ছে গবাদি পশু। মেশিনের পানি দিয়ে গোসল করিয়ে করা হচ্ছে পরিচ্ছন্ন। ঈদুল আজহা উপলক্ষে নীলফামারী ও দিনাজপুরের খামারে খামারে চলছে পশুর বাড়তি পরিচর্যা। খামারিরা জানান সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ানো হচ্ছে পশুকে, তবে ন্যায্য মূল্য নিশ্চিতে সীমান্ত দিয়ে পশু চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। রেড ডায়মন্ড আছে যা আমাদের, আর ব্ল্যাক ডায়মন্ড আর রাজা বাহাদুর, এই তিনটা খুবই উল্লেখযোগ্য, আর যার ওজন আনুমানিক 25 থেকে 26 মনের। 60-70 বস্তা আমাদের চোখে চলে যায় আর কি। আর মনে করেন তোমার ধানের গুঁড়া খাওয়াই, ফিট খাওয়াই, খাবার এগুলো সব ন্যাচারাল, হ্যাঁ, ঘাস, খুদি, ব্রান, কয়েন, আমরা অন্য কিছু ব্যবহার করি না। এবছর যদি লাভবান হই আগামী দিনে হয়তো আগামী বছরে হয়তো আরও বেশি করার ইচ্ছা আছে আর কি। প্রাণী সম্পদ বিভাগ বলছে স্থানীয় চাহিদা মিটিয়ে পশু সরবরাহ করা হবে অন্য জেলায়। 65,991টি পশু আমাদের স্থানীয় চাহিদা মিটিয়ে অন্য ঢাকা বা চিটাগাং বা অন্য জেলায় আমরা সরবরাহ করতে পারবো। অবৈধভাবে কখনোই যেন কোনো গবাদি পশু আমাদের দেশে প্রবেশ না করে, এই বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা আশা করতেছি আমাদের দেশে কোনো গবাদি পশু অবৈধভাবে আসবে না। এদিকে ঈদের আগে সাপ্তাহিক পশুর হাট জমতে শুরু করেছে রংপুরে। বেচা বিক্রি চলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তবে কোরবানির হাট শুরু হলে বিক্রি বাড়ার আশা সংশ্লিষ্টদের। গরু বা কাকিনা ওদেরকে বাড়িতে দাম দিয়েছিল, মনে করেন যে বেশি, এখানে হাটের দাম খুব কম। যে হারে গরুর বাজার, এই বাজারে আমার খাদ্য যোগাযোগ করে দেখছি যে আমাদের পোষায় না। পাড়ি আসছে, পাড়ি খুব কম, হ্যাঁ, মানে মার্কেট, ঈদি মার্কেট হিসেবে পাড়িটা কম। 90,000 টাকার গরু যাচ্ছে 1,30,000 টাকা, 1 লাখ টাকার গরু 1.5 লাখ টাকা যাচ্ছে। এদিকে পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী, আর প্রতিটি হাটে কাজ করবে মেডিকেল টিম। সাদা পোশাকে আমাদের একটা টিম থাকবে যারা ধরুন আপনাদের দালাল কিংবা প্রতারিত হওয়ার মতো এমন তথ্য সংগ্রহ করবে। প্রত্যেকটি বাজারে আমাদের এটা সবসময় মোবাইল টিম থাকবে। তাতে প্রায় 48 থেকে 49টা বর্তমানে টিম গঠন করা আছে। যদি প্রয়োজন পড়ে আরও টিম তাৎক্ষণিকভাবে গঠন করা হবে। চলতি বছর রংপুরে জেলায় স্থায়ী ও অস্থায়ী 61টি পশুর হাট বসবে। কনক আজাদ, সময় সংবাদ। টি-20 সিরিজ সামনে রেখে লাহোরে প্রথমবারের মতো অনুশীলন করল বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ সময় রাত 8:30টায় গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন সেশনে যোগ দেন লিটন শান্তরা। পরে হেড কোচ ফিল সিমন্সের অধীনে প্রায় কয়েক ঘন্টা ঘাম ঝরান ক্রিকেটাররা। প্রথমে কিছুক্ষণ ভলিবল খেলে গা গরম করেন সবাই। পিএসএল ফাইনাল শেষে এদিন দলের সঙ্গে যোগ দিয়েছেন 2 চ্যাম্পিয়ন ক্রিকেটার রিশাদ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ। অনুশীলনে ছিলেন টাইগারদের নতুন পেস বোলিং কোচ শন টেটো। পেসারদের নিয়ে আলাদা করে কাজ করতে দেখা গেছে তাকে। আর জিম্বাবুয়ে সিরিজে না থাকলেও আবারও টাইগার শিবিরে ফিরেছেন স্পেন কোচ মুশতাক আহমেদ। অনুশীলনে দীর্ঘক্ষণ ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। মাঝ মাঠের নেট সেশনে স্কিল নিয়ে কাজ করেছেন কম বেশি স্কোয়াডে থাকা সবাই। আরব আমিরাতের বিপক্ষে হেরে যাওয়া সিরিজের পর ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এটিএম আজহারের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের রায় আজ। ৭১-এর মানবতা বিরোধী মামলায় খালাসের আশা আইনজীবীর। সর্বোচ্চ আদালতে ন্যায় বিচারের অপেক্ষায় জামাত। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সারা দেশে বিক্ষোভের ডাক। সচিবালয়ে বন্ধ দর্শনার্থী প্রবেশ। নিরাপত্তা জোরদার। আশপাশে সমাবেশ মিছিলে নিষেধাজ্ঞা বহাল। এবং 4 দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সই হবে 7 চুক্তি ও সমঝোতা। 1 লাখ জনশক্তি পাঠানো নিয়ে হবে আলোচনা। $100 কোটি ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। এ ছিল সকালের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।